শিক্ষার্থী, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এটা আমার সেকেন্ড ক্লাস, যেটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের উপর। আর সেই ক্ষেত্রে আমি বানাইপাড়া ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যে সবাই আমার ক্লাসগুলো দেখছে, স্টাডি করছে আর কিছুগুলো শিখতে পারছে। তো আজকে আমি যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে যে দ্বিতীয় পরিচ্ছেদ কৃষি জলবায়ুর উপাদান। আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে কৃষি জলবায়ুর ধারণা দিয়েছিলাম, কিন্তু এখন বলবো উপাদানগুলো বলবো, উপাদানগুলো ইলাবোরেট করবো। কৃষি জলবায়ু, আচ্ছা, কোন স্থানের আবহাওয়া ও জলবায়ুর বিশেষ উপাদান মানে বিশেষ কিছু উপাদানের উপর নির্ভর করে, যেমন দিবা দৈর্ঘ্য, আবহাওয়া ও জলবায়ু কিসের উপর নির্ভর করে সেটা হচ্ছে উপাদানগুলো হচ্ছে দিবা দৈর্ঘ্য, তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা, জলপাত বা প্রিসিপিটেশন, মেঘ, বৃষ্টি, শিশির, কুয়াশা, তুষারপাত প্রভৃতি। এদের সম্মিলিতভাবে ওই স্থানের আবহাওয়া ও জলবায়ু নির্ধারিত হয়। কৃষিতে এই উপাদানগুলোর ব্যাপক ভূমিকা রয়েছে, যেটা আগে প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে আবহাওয়ার জলবায়ুর ভূমিকা কৃষির ক্ষেত্রে ব্যাপক। আর এই আবহাওয়া জলবায়ু ব্যতীত আমরা আমাদের কৃষি কল্পনাই করতে পারি না, আর সেই ক্ষেত্রে কৃষি জলবায়ুর এই উপাদানগুলো আবার অক্ষাংশ, উচ্চতা, পাহাড় পর্বত, বনভূমির অবস্থান, জমির ঢাল, বায়ু স্রোত, সমুদ্র স্রোত, সমুদ্র হতে দূরত্ব, জলীয় বাষ্পের উপস্থিতি, এইগুলোর উপর নির্ভর করে। যেটা হচ্ছে অক্ষাংশ, অক্ষাংশ হচ্ছে যে এটা কত ডিগ্রি অক্ষাংশে অবস্থিত, আর উচ্চতা হচ্ছে যে উচ্চতা, যে সমুদ্র পৃষ্ঠ থেকে ওই ভূমির উচ্চতা কতটুকু। এটা একটা ফ্যাক্ট যে যত বেশি উচ্চতা হবে সেইখানে বৃষ্টিপাত যদি হয়েও থাকে সেইগুলো ওখানে পানির স্বল্পতা দেখা দিবে, আর পানির স্বল্পতা উঁচু জমিতে বেশি থাকবে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আমাদের উপকূলীয় অঞ্চলগুলো যেগুলো সমুদ্রে কিংবা নদীর কাছাকাছি থাকে সেগুলোতে পানির অভাব কম হয়। আর যেটা আমাদের নর্থ বেঙ্গলে লক্ষ্য করে থাকি যে এখানে পানির অভাবে প্রতি বছর আমাদের কৃষি ভীষণভাবে ব্যাহত হচ্ছে। আর সেই ক্ষেত্রে ওখানকার ফার্মাররা সবাই দেখা গেছে যে সাবমার্জিবল পাম্প কিংবা শ্যালো টিউবওয়েলের মাধ্যমে সেচ দিয়ে তাদের ফসল উৎপাদন করে থাকে। এটা মানে পুরো কৃষি মৌসুম জুড়ে হয়ে থাকে, এরকমটা হয়ে থাকে। যেটার জন্য আমরা এই উচ্চতা একটা ফ্যাক্ট, কারণ সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দিনাজপুরের উচ্চতা হচ্ছে প্রায় 38 মিটার, যেটা তাদের বোঝাই যাচ্ছে যে 38 মিটার উচ্চতে যেই পরিমাণ পানির প্রকোপ থাকবে সেটা সমুদ্রের কাছাকাছি কিংবা নদীর কাছাকাছি খুব কম থাকবে, অতটা দরকারই হবে না, পানি সেচ দেওয়ার দরকারই হবে না। আর সেই ক্ষেত্রে উচ্চতা কিন্তু বিশাল ফ্যাক্ট। আর পাহাড় পর্বত হলো যেমন আমাদের বান্দরবান, চিটাগং হিল ট্র্যাক্টস এর ওইদিকে কোনো ধরনের ফসলই উৎপন্ন হয় না, শুধু ওখানে কিছু ফসল হয়, যেটা আছে যেগুলো আমাদের ওগুলো মানে উদ্যান ফসল আর মাঠ ফসল, যেই ফসলগুলো আছে এগুলো ম্যাক্সিমাম গুলো ওখানে হয় না। আর সেই ক্ষেত্রে হয় কি, ওখানে হচ্ছে শুধু কলা হয়, আনারস হয়, আদা হয়, কমলা জাতীয় হয় অল্প, লেবু টাইপ এই টাইপ কিছু হয়। এগুলো কোনো আমাদের মেজর ক্রপ না, সেই জন্য এগুলো আমরা কাউন্ট করি না। আর এই জন্য আর বনভূমির অবস্থান দেখা গেছে যে যদি এই যে পার্বত্য অঞ্চলের কথাই বলি, যে পার্বত্য অঞ্চলে যেই পরিমাণ বনভূমি আছে সেগুলো আমাদের ওদের ওখানে মোট আয়তন প্রায় 50% না 60 to 70% হচ্ছে বনভূমি, যেটা দেশের জন্য অনেক বিশাল কিছু। আর এই বনভূমির ভিতরে বন উজাড় করে আমাদের কৃষি কাজ করা সম্ভব না, যদিও তার ভিতরে ঝুম চাষ হয়ে থাকে, যে পাহাড়ি উপজাতি যারা আছে পাহাড়িরা এরা সবাই ঝুম চাষ করে থাকে। সেই ক্ষেত্রে আমাদের বনভূমি নষ্ট করে পাহাড় কেটে, আর যেটা আমাদের এই জলবায়ুর পরিবর্তনের জন্য খুব একটা বিশেষ ভূমিকা পালন করে, যেই জন্য আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে। কারণ গাছ কাটলে তো আমাদের অ্যাটমসফিয়ারে অক্সিজেনের ঘাটতি দেখা দিবে, আর সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায় সেহেতু আলটিমেটলি আমাদের এখন যেটা হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং, যেটা বলা হয় যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, পানির উচ্চতা বেড়ে যায়, উচ্চতা হচ্ছে পানির উচ্চতা বেড়ে, সেক্ষেত্রে আমাদের
উপকূলীয় অঞ্চলগুলো প্রতি বছর বন্যায় প্লাবিত হয়, যেটা আমরা লক্ষ্য করে থাকি। জমির ঢাল, জমির ঢাল হচ্ছে যে স্লোপ, এইটা হচ্ছে জমির ঢাল বা স্লোপ। এই সোজা যে একটা উঁচু জমি বা যে পরিমাণ বন্ধুরতার সহিত যেটা এক অর্থে এটা হচ্ছে অতিভুজ, ঢাল মানে হচ্ছে অতিভুজ, যে এখানে ভূমি থাকবে, উচ্চতা থাকবে, আর এইখান থেকে দ্রুত নামার যে ওয়েটা, যে বৃষ্টিপাত হলে পানি কি লম্ব বরাবর, এটা হচ্ছে লম্ব বরাবর নামে নাকি অতিভুজ বরাবর, এই ঢাল বরাবর অবভিয়াসলি ঢাল বরাবর নামে। তো সে যেখানকার ঢাল যত খারাপ হবে সেখানে পানির স্রোত তত বেশি হবে, আর সেইখানে ভূমিক্ষয়টাও তত বেশি হবে। তো এই ঢাল, এই ঢালে কিন্তু ঝুম চাষ হয়ে থাকে, এই ঢালে ঝুম চাষ করে থাকেন পাহাড়িরা, ঝুম চাষ। বায়ুস্রোত, সমুদ্র স্রোত। বায়ুস্রোত হচ্ছে যে এই যে আমাদের যে বায়ু প্রবাহ হচ্ছে, যখন তাপমাত্রা বেশি থাকবে তখন ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুগুলো বেশ হালকা হয়ে যাবে, হালকা হয়ে উপরে উঠে যাবে। দেন এই খালি জায়গাটা পূরণ করার জন্য আশেপাশের বায়ু খুব দ্রুত প্রবাহিত হতে শুরু করবে। দেন এখানে আমরা বাতাস প্রবাহিত হতে দেখতে পাই। অ্যাকচুয়ালি এইটাই বায়ু স্রোত বা বায়ু প্রবাহ। আর সমুদ্র স্রোত, এটা তো বোঝাই যাচ্ছে যে জল যখন উঁচু থেকে নিচুর দিকে প্রবাহিত হয় কিংবা বেশি অঞ্চল থেকে কম অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তখন সেটা সমুদ্র স্রোত হিসেবে কাজ করে। আর সমুদ্র হতে দূরত্ব, যে কোনো অঞ্চলে কতটুকু দূরত্ব, যে সমুদ্র হতে যদি এইটা সমুদ্র হয়, এটা সমুদ্র, আর এটা হচ্ছে দেখছে এটা কোনো একটা স্থান, তাহলে এখানে দূরত্ব, এই দূরত্বে পানির পরিমাণ হলে থাকবে একরকম, এইখানে থাকবে একরকম, এইখানে থাকবে একরকম পানি, এগুলো হচ্ছে পানি। তাহলে অ্যাকচুয়ালি সবচেয়ে কাছে পানি বেশি থাকবে, এই জায়গায় সবচেয়ে বেশি পানি থাকবে। দেন এইটা, তারপর এখানে, তারপর এখানে সবচেয়ে কম থাকবে, সবচেয়ে কম আর সবচেয়ে বেশি থাকবে এখানে। সেটাই বলছে যে এই উপাদানগুলো, যে সমুদ্র স্রোত, সমুদ্রের কাছাকাছি অবস্থান, যে এটা কতটুকু দূরত্বে আছে, সমুদ্র থেকে কতটুকু দূরত্বে আমার ভূমি, কতটুকু দূরত্বে, সেইটা হচ্ছে এখানে বিষয়। যে এটা বোঝাচ্ছে যে যত দূরে হবে তত পানির অভাব বেশি থাকবে, আর যত কাছে থাকবে তত পানি বেশি থাকবে। তো এক্ষেত্রে সেচ দেওয়া অতটা জরুরি না। যদি দূরে হয় সেক্ষেত্রে সেচ দেবে। যেমন আমাদের দেশের দিনাজপুর অঞ্চলে, দিনাজপুর না, পুরো নর্থ বেঙ্গলে সেচ ব্যতীত কোনো ফসল উৎপন্ন করতে পারে না। আর যেটা আমাদের উপকূলীয় অঞ্চল, কখনো কল্পনাই করা লাগে না যে সেচ দেবো কি দেবো না। বুঝা গেছে? আর জলীয় বাষ্প, এই জলীয় বাষ্প হচ্ছে সমুদ্রের বায়ু যখন উত্তপ্ত হয়ে বায়ুমণ্ডলে ভেসে বেড়ায়, তখন এইটা হচ্ছে জলীয় বাষ্প। আর এই জলীয় বাষ্পগুলো যখন ঘনীভূত হতে শুরু করে, তখন সেটা আমরা মেঘ হিসেবে চিনি, পরিচিত আমাদের কাছে। আর মৃত্তিকার বৈশিষ্ট্য, যে মৃত্তিকার বৈশিষ্ট্য বলতে মাটির বৈশিষ্ট্য, যেটা হচ্ছে আমাদের দেশে এই উপকূলীয় অঞ্চলের মাটিগুলো হচ্ছে ক্ষারীয় মাটি, পদ্মার দক্ষিণ পাড়ের মাটি, আর পদ্মার উত্তর পাড়ের মাটি হচ্ছে অ্যাসিডিক মাটি। আর সেক্ষেত্রে এটা এভারেজলি ক্ষারীয় বলা চলে। পদ্মার সমতল অঞ্চলের মাটি হচ্ছে ক্ষারীয় মাটি, আর যেহেতু পাহাড়ি অঞ্চলের মাটি হয় সেটা হচ্ছে অ্যাসিডিক মাটি, মানে অম্লীয় মাটি। আর যেটা হয়ে থাকে আমাদের সিলেট, চিটাগং, ইলট্রাক্স, এগুলো হচ্ছে অ্যাসিডিক মাটি। আর সিলেট যেহেতু অ্যাসিডিক রিস, সেহেতু সেখানে চা, কমলা লেবু এগুলো বেশ ভালো উৎপন্ন হয়। কারণ আমি অনেক আগে ক্লাসে বলেছিলাম যে সাইট্রাস ফলগুলো, মানে লেবু জাতীয় ফল, চা, কফি, কলা, এগুলো সব অ্যাসিডিক মাটিতে ভালো উৎপন্ন হয়। সো সেই ক্ষেত্রে পাহাড় অঞ্চলের মাটিগুলো অ্যাসিডিক মাটি, সেটি বলছে। এই অ্যাসিডিক মাটিতে পুষ্টিগুণ কম থাকে, শুধু স্পেসিফিক কয়েকটা পুষ্টি উপাদান থাকে। আর সমতলীয় মাটিতে পুষ্টিগুণ বেশি থাকে। আর সেক্ষেত্রে হচ্ছে যে সমতলীয়, আমাদের পুরো বাংলাদেশের মাটির ভিতরে দেখা গেছে শুধু যশোর বেল্টের মাটি সবচেয়ে পুষ্টি সমৃদ্ধ, আর বাকি অঞ্চলের মাটিগুলো কম পুষ্টি সমৃদ্ধ। আর যেন দেখবা যে যশোর অঞ্চলের মাটির কালার হচ্ছে কালো কিংবা ধূসর বর্ণের, ঢাকা অঞ্চলের মাটি হচ্ছে লাল বর্ণের। হ্যাঁ, ঢাকা অঞ্চলের মাটিও
বেশ পুষ্টি সম্পন্ন, কিন্তু আমাদের এই উপকূলীয় মাটি অতটা পুষ্টি সম্পন্ন না, সেজন্য আমাদের এখানে খুব কম ফসল উৎপাদন যেটা ওরকম করে থাকে। আর এইটা হচ্ছে যে মৃত্তিকার উপাদান পুষ্টি স্ট্যাটাস। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের মূল কথা আসি যে জলবায়ুর উপাদানগুলো হচ্ছে দিবা দৈর্ঘ্য। দিবা দৈর্ঘ্য হচ্ছে যে একটা ফসল উৎপাদনের জন্য কি পরিমাণ দিনের দৈর্ঘ্যের প্রয়োজন হয় সেটা হচ্ছে দিবা দৈর্ঘ্য। বুঝা গেছে যে একটা ফসল উৎপাদনের জন্য কতটুকু আলোর দৈর্ঘ্য হয়, মানে আলোর প্রয়োজন হয়। যেমন 8 থেকে 13 ঘন্টা। 8 থেকে 13 ঘন্টা যে এক এক ফসলে। শীতের সময় আমরা কোনটা পাই? শীতের সময় আমরা বেশি পাই 8 ঘন্টাটা, 8 থেকে 9 ঘন্টাটা পাই। কিন্তু গ্রীষ্মকালে দিনের দৈর্ঘ্য বেশি থাকে, সেই ক্ষেত্রে আমরা গ্রীষ্মের সময় পাই, গ্রীষ্ম বর্ষায় অ্যাটলিস্ট এই টাইমে আমরা 13 ঘন্টাটা পাই। বুঝা গেছে? তাইলে একটা ফসলে ওই ফসলের কোন ফসলের ফুল কিংবা ফসল উৎপাদনের জন্য কত ঘন্টা আলোর দরকার হয় সেটা হচ্ছে দিবা দৈর্ঘ্য। আর সেই ক্ষেত্রে এটা 3 ধরনের হয়ে থাকে দিবা দৈর্ঘ্য, 3 টাইপস। একটা হচ্ছে ছোট দিনের উদ্ভিদ, আর একটা হচ্ছে বড় দিনের উদ্ভিদ কিংবা বড় দিবা ছোট দৈর্ঘ্য কিংবা ছোট দিবা দৈর্ঘ্য, দীর্ঘ দিবা দৈর্ঘ্য আর দিবা নিরপেক্ষ, এরকম হয়ে থাকে। 3 ধরনের উদ্ভিদ আছে। অথবা যেগুলো ছোট দৈর্ঘ্য সেগুলো বলে ছোট দিনের উদ্ভিদ, আর যেগুলো দীর্ঘ দিবা দৈর্ঘ্য সেগুলো বলে বড় দিনের উদ্ভিদ, আর যেগুলো দিন নিরপেক্ষ, যেগুলো কোনো ধরনের দিনের সাথে রেসপন্স নেই, যে কত ঘন্টা আলো হলে এটা ফুল ফল দেবে এরকম কোনো নির্দিষ্টতা নেই, সেটা হচ্ছে দিন নিরপেক্ষ। আর এই ক্ষেত্রে হচ্ছে দিন ছোট দিনে, যেটা ছোট, যেটা দেখা গেছে একটা নির্দিষ্ট যে 10 ঘন্টার কম যেটা লাগে, যে 10 ঘন্টা যদি অপটিমাম হয়, এখানে কত হতে পারে? 11 ঘন্টা, সরি 10 ঘন্টা হতে পারে। 10 ঘন্টা 10 × 5, তাইলে 10.5 ঘন্টার কম যেটা হবে সেটা হচ্ছে ছোট দিনের উদ্ভিদ, আর যেটা 10.5 ঘন্টার বেশি হবে সেটা হচ্ছে বড় দিনের উদ্ভিদ। আর যেটা এগুলো কোনোটা রেসপন্স করবে না, যে কোনো স্পেসিফিকেশন নেই, যে নির্দিষ্ট না, হতে পারে 8 ঘন্টায় হতে পারে 13 ঘন্টায় হতে পারে, সেটা হচ্ছে দিন নিরপেক্ষ। বুঝা গেছে? সো এই ক্ষেত্রে আর এই দিন নিরপেক্ষতার সাথে একটা জিনিস সম্পর্কিত, যেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। কারণ আমরা জানি যে উদ্ভিদ এই সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য উৎপন্ন করে। কিসের মাধ্যমে? পাতায় উৎপন্ন করে খাদ্য। আর সেই খাদ্য বাকল, উদ্ভিদের যে বাকল থাকে, বাকলের মানে ফ্লোয়েম, বাকল মানে ফ্লোয়েম বলে, বাকল যেটা খাবারগুলো নিয়ে একদম সর্বত্র পৌঁছিয়ে দেয়, সেটা হচ্ছে এই সালোক সংশ্লেষণে কাজ করে। আর সালোক সংশ্লেষণ হচ্ছে কি, আলো আর ক্লোরোফিলের উপস্থিতিতে সূর্যালোক মানে গ্লুকোজ আর পানি বিক্রিয়া করে যেটা উৎপন্ন করবে সেইগুলো, সেই বিক্রিয়া হচ্ছে সালোক সংশ্লেষণ। ঠিক আছে? আলো আর সূর্যালোকের উপস্থিতিতে গ্লুকোজ আর পানি বিক্রিয়া করে যেটা উৎপন্ন করবে সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। আর এই দিবা দৈর্ঘ্য তো স্বাভাবিক, যাদের সালোক সংশ্লেষণে কম সময় পায়, তারা কম পরিমাণ খাবার প্রডিউস করে, তারা কম লাভজনক হয়। কাদের জন্য? ফার্মারদের জন্য। আর যাদের দিবা দৈর্ঘ্য বেশি দরকার হয়, তারা বেশি দিবা দৈর্ঘ্যতে বেশি পরিমাণ সালোক সংশ্লেষণ করবে, বেশি খাবার উৎপন্ন হবে, সেটা ফার্মারের জন্য বেশি লাভজনক। ওকে, এইটুকুই থাক। আচ্ছা, তাপমাত্রা, ওই যে বললাম যে তাপমাত্রা জলবায়ুর একটা প্রধান উপাদান। কারণ তাপমাত্রার সাথে অনেকগুলো এই জিনিসগুলো সব তাপমাত্রার সাথে সম্পর্কিত। এই সবগুলো যদি তাপমাত্রা বাড়ে, টেম্পারেচার বাড়লে, টেম্পারেচার রাইজ, বায়ুর আর্দ্রতা, হিউমিডিটি ডিক্রিজ। তাপমাত্রা বাড়লে হিউমিডিটি মানে বায়ুর আর্দ্রতা কমবে। আর তাপমাত্রা যদি কমে, বায়ুর আর্দ্রতা বাড়বে। যদি বায়ুর আর্দ্রতা বেড়ে যায়, সেক্ষেত্রে এটা হবে কি, বৃষ্টিপাত বা প্রেসিপিটেশন হতে পারে, বৃষ্টি হতে পারে, শিশির হতে পারে, কুয়াশা হতে পারে, তুষার হতে পারে, জলপাত হতে পারে।
সব হতে পারে। বুঝা গেছে? তো এই ক্ষেত্রে টেম্পারেচার বিশাল আকারে, আর টেম্পারেচার প্রতিনিয়ত বাড়ে, স্পেশালি শুধু কম থাকে শীতের সময়। শীতের সময় টেম্পারেচার কম থাকে, বাকি যতগুলো ঋতু আছে 5টা ঋতু সবসময় ওখানে টেম্পারেচার বেশি থাকে। আর যেটা আমাদের দেশের সাথে এই ট্রপিক্যাল অঞ্চলের সাথে খুব রিলেটেড। আর সেই ক্ষেত্রে আমাদের কোন সময় তাপমাত্রা বেশি থাকে? তাপমাত্রা বেশি থাকে আমাদের দেশে এই ট্রপিক্যাল অঞ্চলে। আমাদের দেশ বলতে কি ট্রপিক্যাল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের তাপমাত্রা সবসময় বেশি থাকে এপ্রিল মে মাসে, আর জুলাই আগস্ট মাসে সবসময় তাপমাত্রা কম থাকে। সেক্ষেত্রে শীতের শেষের দিকে আসলে মাসে হয়ে থাকে। কিন্তু তাপমাত্রা গ্রীষ্মকালে যদি বলতে চান, গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকে যে এপ্রিল মে মাসে, আর কম থাকে জুলাই আগস্ট মাসে। আর সেম আছে শীতকালের সময় তাপমাত্রা বেশি থাকে নভেম্বরে, আর কম থাকবে জানুয়ারিতে। বুঝা গেছে? তো এখানে তাপমাত্রা অনেক বিশাল একটা কারণ। আর এই যে তাপমাত্রার উপর ডিপেন্ড করেই আমাদের ফসল উৎপাদন হয়, পোকামাকড় আক্রমণ করবে কি করবে না, কোন ফসল কতটুকু হবে হবে না। যদি এরকম হয়ে থাকে, তাপমাত্রার ক্ষেত্রে আমি বলি যে দিনাজপুর অঞ্চলে, আমাদের দেশের দিনাজপুর অঞ্চলে গম বেশ ভালো হয়, আর আমাদের এই উপকূলীয় অঞ্চলে গম উৎপন্ন হয় না বলেই চলে। এর কারণ হচ্ছে তাপমাত্রা। কারণ ওদের তাপমাত্রা বলতে শীতের দৈর্ঘ্যটা অনেক বড় থাকে, আর আমাদের শীতের দৈর্ঘ্য কম থাকে, সেই ক্ষেত্রে অনেক বেশি তাপ পায় না। সেই জন্য ওদের গম ভালো উৎপন্ন, আমাদের তাপ গম কম উৎপন্ন হয়। আর সেই ক্ষেত্রে বায়ুর আর্দ্রতা, নেক্সট হচ্ছে বায়ুর আর্দ্রতা। বায়ুর আর্দ্রতা মানে হিউমিডিটি। বায়ুর আর্দ্রতা বলতে এখানে জলীয় বাষ্পের উপস্থিতিটা বোঝায়। টোটাল কি পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত আছে সেটা হচ্ছে বায়ুর আর্দ্রতা। বুঝা গেছে? তাহলে বায়ুর আর্দ্রতা। আর এই আর্দ্রতার একটা বিষয় হচ্ছে পরম আর্দ্রতা। পরম আর্দ্রতা হচ্ছে কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থাকার কথা সেটা যদি উপস্থিত থাকে তাহলে সেটা হচ্ছে পরম আর্দ্র বায়ু। বুঝা গেছে? আর যদি ওইভাবে বলতে চান, বায়ুর আর্দ্রতা বলতে ওয়েট, মানে আর্দ্র এয়ার বোঝায়, যে বাতাসটা ভিজা ভিজা, যেটা বেশি হয় যে জুলাই আগস্ট মাসের দিকে। বৃষ্টির কারণে এই সময় আমাদের দেশে বৃষ্টিপাত বেশি হয়, যেটা অ্যাকচুয়ালি বর্ষাকাল বলতে জুন জুলাই আগস্ট এই সময়টা বেশি হয়। আর এরপরে হচ্ছে যে জলপাত। এটা হচ্ছে প্রেসিপিটেশন। যে জলপাত হচ্ছে যে এই জলবায়ু এই জিনিসগুলো সব সিমিলার, জাস্ট একটু কন্ডিশন না, সিচুয়েশন দিয়ে একটু দেখছে 19 20 21 এরকম কিছু একটা বোঝাচ্ছে। যে জলপাত প্রেসিপিটেশন হচ্ছে যে জলীয় বাষ্প শীতল বায়ুর সংস্পর্শে, শীতল বায়ু থাকে কোথায়? অ্যাকচুয়ালি ভূপৃষ্ঠের কাছে সবসময় শীতল বায়ু বেশি থাকে। আর হ্যাঁ, তবে নির্দিষ্ট একটা বায়ুমণ্ডলীয় স্তর ক্রস করার পর ওখানকার বায়ু শীতল হয়ে যায়। সেইটা হচ্ছে ওই যে স্ট্রাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এইটাই মানে লেয়ারগুলোর ভিতরে যে কোনো একটাই। তো এখানে এইসব কি হয় যে জলীয় বাষ্প শীতল বায়ুর সংস্পর্শে এসে শিশিরাঙ্কে পৌঁছালে বায়ুমণ্ডলের ধূলিকণাকে আশ্রয় করে তা সহজেই ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়। তারপর ওই জলকণা যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচের দিকে পড়তে থাকে তখন তা হয় জলপাত, বাড়িপাত, অধঃক্ষেপণ, যেটাকে আমরা প্রিসিপিটেশন বা হ্যাঁ এইটাই বলা যায়। এগুলো সব হতে পারে। আর জলপাত বলতে বর্তমানে বৃষ্টিপাত, তুষারপাত, বরফপাত মানে স্নোফল, শিলাবৃষ্টি, হেল, গুড়ি গুড়ি বৃষ্টির ড্রিজলিং, এগুলোকে আমরা বুঝিয়ে থাকি। এগুলো সব হচ্ছে জলপাত, প্রিসিপিটেশন। মানে এখানে অ্যাকচুয়ালি ওরকম বৃষ্টি বলা যাবে না যে বৃষ্টি হলে বড় বড় ফোঁটা হয়, এরকম কিছু না, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। যেমন ইউরোপ আমেরিকার দেশগুলোতে বেশি হয়ে থাকে যে প্রিসিপিটেশন। দেখা গেছে যে প্রিসিপিটেশন করতে তুষারপাত মানে এইরকম জলপাত হতে হতে ওখানে বৃষ্টি হয় না। যেমন বৃষ্টি হতে সারা বছর বৃষ্টি হইতেছে, এটাকে জলপাত বলা যাবে, বৃষ্টি বলা যাবে না। ঠিক একই সেম ওয়েতে ইন্ডিয়ার মনে করেন হিমাচল অঞ্চল কিংবা দিল্লি কিংবা কাশ্মীরের দিকে সারা বছর বৃষ্টি হতে থাকে, পরিচালন ভাবে সারা বছর বৃষ্টি হতে থাকে, কিন্তু বৃষ্টি কখনো আমাদের দেশের মতো হবে না, চিরচির ডিজলিং আকার হতে থাকে। এটা হয়ে থাকে যে জলপাত। আর সেক্ষেত্রে বৃষ্টি, এই যে আমরা আসছি বৃষ্টি, এই যে জলীয় বাষ্পপূর্ণ কণা যখন আকাশে ভেসে বেড়ায় তখন তাকে আমরা মেঘ বলি। দেন এই মেঘ যখন ঘনীভূত হইতে হইতে একটা স্টেজে এসে যখন নিজেকে ধরে রাখতে পারে না তখন মাধ্যাকর্ষণ শক্তির ভাবে নিচের দিকে পড়তে থাকে বড় বড় ফোঁটা আকারে,
আর সেটা যখন স্পেশালি বর্ষার সময় হয়ে থাকে সেটা তখন আমরা বৃষ্টি যে বর্ষার সময় হবে এরকমটা না, কারণ আমাদের দেশে বছরের 60%-এর উপরে বৃষ্টিপাত শুধু বর্ষাকালে হয়, আর বাকি বৃষ্টিপাত আদার্স ঋতুগুলোতে হয়ে থাকে, তাই জন্য বৃষ্টিপাত ওইভাবে বলা যাবে না। আর বৃষ্টি আর সেক্ষেত্রে আমরা শিশির বলতে বোঝাই যে রাতে যখন জলীয় বাষ্প মানে এই যে শীতল ভূপৃষ্ঠের কাছে স্পেশালি শিশির হয়, তখন শীতকালের দিনে হয়, শীতের সময়টা শীতল অথবা হেমন্তে এটা শিশির হয় বেশি। ওই সময় কি হয়, শীতল ভূপৃষ্ঠের কাছে যখন ভূপৃষ্ঠ যখন তাপ বিকিরণ করে রাত্রবেলা যখন ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যায়, তখন এর কাছে ভূপৃষ্ঠের কাছে বায়ুগুলো শীতল হয়ে যায়, তখন আলটিমেটলি এর কাছাকাছি সেই অন্য বায়ুটার কাছাকাছি এসে এইটু আর্দ্র হইতে শুরু করে, দেন ও কি করে আস্তে আস্তে ঘাস লতা পাতা তৃণের উপর যখন বিন্দু বিন্দু আকারে করে, তখন এটাকে আমরা শিশির বলি। সেইটাই হচ্ছে যে রাতে তাপ বিকিরণের ফলে ভূপৃষ্ঠ শীতল হয়ে পড়ে এবং তার সংস্পর্শে উপরের বায়ু শীতল হয় এবং বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারে না, তখন অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে গাছের পাতা, ওই যা বললাম তৃণ ঘাস, এগুলোর উপর যখন পড়ে বিন্দু বিন্দু আকারে, সেগুলো হচ্ছে শিশির। ওকে, ডিউ। আর এই যে তুষারপাত, এই তুষারপাত হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে তুষারপাত, যে অন্যদিকে শিশিরের উল্টোটা হচ্ছে যে ঘাস কিংবা উদ্ভিদ প্রভৃতির উপর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বরফ কণার আকারে যখন পড়ে, সেটা হচ্ছে তুষারপাত। তুষারপাত সচরাচর আমাদের দেশে হয় না, সেটা হয় যে ইউরোপ আমেরিকার মতো দেশগুলোতে বেশি হয়, যেটা তোমরা সবাই লক্ষ্য করে থাকো। তবে তুষারপাত হতে হতে রাস্তা পুরো মানে হয়ে যায়, সাদা হয়ে যায়, গাড়ি বাড়ি কিছু দেখা যায় না, সব এগুলো হচ্ছে তুষারপাত। তো এরকম আমাদের দেশে হয় না, বুঝা গেছে? হ্যাঁ, এটা তুষারপাত বেশি হয় ম্যাক্সিমামটা ইউরোপ আমেরিকার দেশগুলো হয়। আর সেই ক্ষেত্রে কুয়াশা হচ্ছে, আর এই যে তুষারপাতটা ইউরোপ আমেরিকার দেশগুলোতে প্রায় বছরে 2 মাস ব্যক্ত হয়ে থাকে, সারা বছর এখন তারা 2 মাস ব্যক্ত হয়ে থাকে। আর কুয়াশা হচ্ছে যে এই যে জলীয় বাষ্প যখন আকাশে বায়ুমণ্ডলে ভাসতে শুরু করে, তখন একটু কমপ্যাক্ট হতে শুরু করলে এটা ডিফারেন্ট কালার হয়ে যায়, একটু অ্যাশ কালার হয়ে থাকে, আর ডার্ক একদম অফ হোয়াইট যেটাকে বলে। ওই সময় যখন এটা আমাদের খুব কাছাকাছি হিসাবে ভাসতে থাকে, এইটাকে আমরা তখন কুয়াশা বলি, যা সেটা জলীয় বাষ্প। কারণ তখন দেখবা হাত দিয়ে যখন এটাকে স্পর্শ করে, তখন এটা নেই, তোমার হাত ভিজে গেছে, ঠিক সেম ওয়েতে এটা জলীয় বাষ্প বলা চলে। আর জলীয় বাষ্প ওই যে বললাম না, এই জিনিসগুলো সব জলীয় বাষ্প বলতে সবগুলো, যে এই জিনিসগুলো সব, এবারে যে জলীয় বাষ্পের এই সবগুলো সামগ্রিক অবস্থা হচ্ছে জলীয় বাষ্প, এই যেগুলো সবই এখন জলীয় বাষ্পের সামগ্রিক অবস্থা। বায়ুর আর্দ্রতা, জলপাত, বৃষ্টি, শিশির, এগুলো সব জলীয় বাষ্প। কারণ একটা সিচুয়েশন হয় যখন ওটা যখন ভারী হয়, ঘন হয়, তখন এটা বৃষ্টিপাত হয়ে যায়, এই আর কি। তো আজকের লেসনটা আমার এই পর্যন্তই। তো এই ক্ষেত্রে সবাই আশা করি সবাই একটু স্টাডি করলে ভালো হবে। আর যদি কোনো প্রবলেম থাকে নেক্সট ক্লাসে আমাকে ইনফর্ম করতে হবে। ওকে, আর সবাইকে ধন্যবাদ। আচ্ছা।